আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন আমরা সবাই গাই। আমাদের স্কুলে এটাও পড়ানো হয়েছে 1950 সালের 24শে জানুয়ারি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের ঠিক দুদিন আগে জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু আমরা কি জানি একটা বাংলা গানকেই কেন ভারতীয় জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হলো? এই গানের মধ্যে কি এমন আছে যা গোটা ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল? আরেক বঙ্গ সন্তান সুভাষচন্দ্র বসুর এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে কি ভূমিকা ছিল? আপনি হয়তো মনে মনে ভাবছেন, আমাদের যে জাতীয় সঙ্গীত তাতে তো মূলত আমাদের ভারত মাতার ভৌগোলিক ব্যাখ্যা দেওয়া রয়েছে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা এর মাধ্যমে কবিগুরু কি এমন বার্তা দিতে চেয়েছেন যা এতটা তাৎপর্যপূর্ণ? আসলে আমাদের যে 52 সেকেন্ডের জাতীয় সঙ্গীত তা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের শুধুমাত্র প্রথম স্তবক। কবিগুরু রবীন্দ্রনাথের যে মূল বার্তা তা তো রয়েছে পরবর্তী আরো 4টি স্তবকে। তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা গানের বাকি অংশটুকু শুনি এবং তৎকালীন ঐতিহাসিক প্রেক্ষাপটে এর যে তাৎপর্য সেটা বোঝার চেষ্টা করি। আর বর্তমান সময়ে দেশে যখন ধর্মের নামে রাজনীতি, উগ্র রাষ্ট্রবাদ, কর্পোরেট পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা চলছে, সেই প্রেক্ষাপটে এই গানের এবং এর অন্তর্নিহিত অর্থের কতটা গুরুত্ব তা আমরা বোঝার চেষ্টা করব। আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সময়টা ছিল 1911 সালের 11ই ডিসেম্বর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ভারত ভাগ্য বিধাতা নামের একটি গান লিখলেন। গানটি তৎকালীন শিক্ষিত বাঙালিদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা তখন স্বাধীনতা সংগ্রামের প্রাণ কেন্দ্র। 1911 সালেরই 27শে ডিসেম্বর গানটি কংগ্রেসের সম্মেলনে গাওয়া হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কংগ্রেসের সম্মেলনে গানটি গেয়েছিলেন। গানটি মানুষের মধ্যে আলোড়ন ফেলে দেয়। দলে দলে মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। কি এমন ছিল গানটাতে যা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তুলেছিল? প্রথম স্তবক জনগণ মন আমরা সবাই জানি। আসুন শুনে নেওয়া যাক গানটির দ্বিতীয় স্তবক। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এই স্তবকটি যদিও আমরা আমাদের জাতীয় সঙ্গীতে গাই না, কিন্তু এর বার্তা অত্যন্ত স্পষ্ট। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, মুসলিম, খ্রিস্টান যে ধর্মের মানুষই হোক না কেন, ভারত মাতা সবার। ঘটনাক্রমে যেদিন গানটা লেখা হয়েছিল ঠিক তার পরের দিন অর্থাৎ 12ই ডিসেম্বর 1911 ব্রিটিশরা ধর্মের নামে বাংলাকে 2 ভাগে ভাগ করার প্রস্তাব দেয়। জাতি ধর্ম নির্বিশেষে গোটা বাংলা সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ সমস্ত রাজনৈতিক নেতারা এর প্রতিবাদ করেন এবং অবশেষে ব্রিটিশ সরকার মাথা নত করতে বাধ্য হয়। আর শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু যে ভারতের স্বপ্ন দেখেছেন সেখানে সব ধর্মের মানুষ একসাথে দেশের উন্নতির জন্য কাজ করবে। 1943 সালে সিঙ্গাপুরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরমে জাপানি সৈন্যরা ব্রিটিশদের সিঙ্গাপুর থেকে বিতাড়িত করে, সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ নিয়ে তৈরি হচ্ছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য। সেই সময় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ফান্ড কালেক্ট করছিলেন। সিঙ্গাপুরে একটি তামিল হিন্দু ব্যবসায়ী নেতাজিকে
চেটিয়ার মন্দিরে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ করেন এবং জানান সেই অনুষ্ঠানে আজাদ হিন্দ ফৌজের জন্য ফান্ড কালেক্ট করা হবে। নেতাজি প্রথমত সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে মন্দিরে জাতি ধর্ম বৈষম্য রয়েছে, সেখানে তিনি যাবেন না, কারণ ধর্ম এবং রাষ্ট্র দুটোকে তিনি একসঙ্গে করতে চাইতেন না। এ প্রসঙ্গে এটাও বলে রাখি, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ধার্মিক মানুষ। তিনি নিয়মিতভাবে গীতা পাঠ করতেন। স্বামী বিবেকানন্দের দ্বারা তিনি ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। সময় পেলেই তিনি রামকৃষ্ণ মিশনে ছুটে যেতেন, ঘন্টার পর ঘন্টা বসে সেখানে ধ্যান করতেন। সিঙ্গাপুরে সেই ইভেন্টের আয়োজকরা যখন নেতাজিকে বলেন যে এটি ধর্মের সঙ্গে কোনোভাবেই যুক্ত ইভেন্ট হবে না, এটা একটা পুরোপুরিভাবে জাতীয়তাবাদী ইভেন্ট হবে, তখন নেতাজি সেখানে যান এবং তিনি সঙ্গে নিয়ে যান আবিদ হাসান এবং জামান কিয়ানিকে। এখানে নেতাজির বার্তা খুবই স্পষ্ট। তিনি আজাদ হিন্দ ফৌজেই হোক আর অস্থায়ী যে ভারতীয় সরকার গঠন করা হয় সেখানে সেই সরকারই হোক, সব ক্ষেত্রেই সব ধর্মের মানুষের প্রতিনিধিত্ব চেয়েছেন, সবাইকে নিয়ে চলতে চেয়েছেন, রাষ্ট্রের সঙ্গে ধর্মকে কখনো গোলাতে চান। আজকের দিনে যখন আমরা মন্দির মসজিদ নিয়ে এত বিতর্ক করছি, তখন বোধহয় আমাদের রাষ্ট্রনেতারা যে বার্তা আমাদের দিতে চেয়েছেন, যে ভারত গড়ার জন্য তারা সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন, তা নিয়ে আমাদের আত্মসমালোচনা করা উচিত। নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। দুর্ভাগ্যবশত রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান 1941 সালে, যখন স্বাধীনতা আন্দোলন চরমে উঠেছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। 1943-এ সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে পৌঁছান। তিনি আজাদ হিন্দ ফৌজ এবং অস্থায়ী ভারতীয় সরকার প্রতিষ্ঠা করেন। সেনাবাহিনীতে সকল ধর্মের মানুষ উপস্থিত ছিলেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান। নেতাজির নীতি ছিল খুব পরিষ্কার, ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনো কিছুর উপর ভিত্তি করেই বৈষম্য করা যাবে না। ভাবুন তো, সেই 1940-এর দশকে মহিলা রেজিমেন্ট গঠন করেছিলেন, রানী ঝাঁসি রেজিমেন্ট, যাতে দলে দলে মহিলারা যোগ দেন এবং সমান তালে যুদ্ধ করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। আর স্বাধীন ভারতে 1992 সাল অবধি নারীদের সেনাবাহিনীতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি আজও ফ্রন্টলাইন রোলে খুব কম সংখ্যক মেয়ে নিযুক্ত রয়েছেন, যেটা কিনা নেতাজি করেছিলেন সেই 1940-এর দশকে। নেতাজি যখন সিঙ্গাপুরে অস্থায়ী ভারতীয় সরকার গঠন করেন, তখন তার জাতীয় সঙ্গীত আবশ্যক ছিল। নেতাজি তখন কবিগুরুর এই গানটিকেই সিলেক্ট করেন। 1942 সালের 11 সেপ্টেম্বর হ্যামবার্গে জার্মান ইন্ডিয়ান সোসাইটির উদ্বোধন অনুষ্ঠানে নেতাজি ভারত ভাগ্য বিধাতার প্রথম স্তবক নিয়ে 55 সেকেন্ডের একটি অর্কেস্ট্রা মিউজিক রেডিও হ্যামবার্গে শোনান। গানটির তৃতীয় স্তবকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা, জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই। ভারত মাতা আমাদের সঙ্গে চলে, রক্তাক্ত বিপ্লবের মধ্যেও ভারত মাতা আমাদের আগলে রাখে, সমস্ত কষ্ট বেদনা থেকে মুক্তি দেয়। সেই ভারত মাতার জয়, যিনি আমাদের কঠিন পথে পথ দেখিয়ে চলেছেন। গানের কথাগুলো যেন শরীরে শিহরণ জাগায়, চোখের সামনে ভেসে ওঠে ভগৎ সিং, নেতাজি মতো স্বাধীনতা সংগ্রামীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করছেন।
আর এই গান সেই স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেন, তখন আজাদ হিন্দ ফৌজে মিলিটারি অর্কেস্ট্রাতে টিউন দেওয়ার জন্য ক্যাপ্টেন রাম সিংকে দায়িত্ব দেওয়া হয়। আর গানটি যেহেতু বাংলাতে লেখা, ক্যাপ্টেন আবিদ হাসান গানটিকে সরল হিন্দি ভাষায় অনুবাদ করেন, আর এভাবে এটি আজাদ হিন্দ ফৌজের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। পরবর্তীতে 1945 সালে ব্রিটিশ সিঙ্গাপুর জাপানিদের হাত থেকে পুনরুদ্ধার করে। আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ বাহিনীর হাতে পরাজিত হয় এবং এরপরেই ঘটে সেই বিতর্কিত বিমান দুর্ঘটনা, যাতে বলা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু নিহত হয়েছেন। কিন্তু নেতাজির ভাবনা এবং আজাদ হিন্দ ফৌজের জাতীয় সঙ্গীতের এখানে শেষ নয়। আজাদ হিন্দ ফৌজের পরাক্রমের সঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ, তাদের দেশপ্রেম দেখে ভারতীয় সেনাতে বিদ্রোহ আগুনের মতো ছড়িয়ে পড়ে। ব্রিটিশরা ভারতীয় সেনাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এদিকে গান্ধীজির নেতৃত্বে দেশ জুড়ে অহিংস আন্দোলন, সবকিছু মিলিয়ে ব্রিটিশরা বাধ্য হয় ভারত ছেড়ে যেতে। 1947 সালের 15 আগস্ট মধ্যরাতে নেহেরুর সেই ঐতিহাসিক বক্তৃতার পর সেখানে উপস্থিত সমস্ত দেশ নেতারা স্বতঃস্ফূর্তভাবে গেয়ে ওঠেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে। এত লড়াই সংগ্রাম বলিদানের পর স্বাধীন ভারতে শ্বাস নিয়ে সবাই আশায় বুক বেঁধেছিলেন স্বপ্নের ভারত গড়ার জন্য। 1947 সালের 16 আগস্ট যখন লাল কেল্লায় ভারতীয় পতাকা উত্তোলন করা হয়, ক্যাপ্টেন রাম সিং এবং আজাদ হিন্দ ফৌজের অর্কেস্ট্রাকে জনগণ মনের মিউজিকটি বাজানোর জন্য আহ্বান জানানো হয়। এর এক বছর পর 1948 সালের 25 আগস্ট পণ্ডিত নেহেরু প্রথম প্রস্তাব করেছিলেন যে জনগণ মনর প্রথম শ্লোক, যা 1942 সালে নেতাজি যারা নির্বাচিত হয়েছিলেন সেটি ভারতীয় জাতীয় সঙ্গীত হওয়া উচিত। 1950 সালের 24 জানুয়ারি এই গানটিকেই অবশেষে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভাগ্য বিধাতা যে গানটি থেকে জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে, তার চতুর্থ শ্লোকে কবিগুরু কি লিখেছেন দেখুন। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। যখন দেশ ও দেশের মানুষ কষ্ট পাচ্ছিল, ভারত মাতা জেগে থেকে তাদের যত্ন নিয়েছেন। আমরা যখন খারাপ স্বপ্নে আতঙ্কিত হই, তখন মা আমাদের কোলে নিয়ে আগলে রেখেছে, আমাদের সকল দুঃখ দূর করেছে। গানটি যখন লেখা তখন সত্যি খুব খারাপ সময় চলছিল। ইংরেজের দাসত্ব, বাংলায় ধর্মীয় বিভাজন, দারিদ্র, অনাহার, তারপরে তো 100 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। পরিস্থিতির কি খুব একটা পরিবর্তন হয়েছে? ব্রিটিশদের দাসত্ব থেকে হয়তো আমরা ভারত মাতাকে মুক্ত করেছি, কিন্তু ভারত মাতা অর্থাৎ ভারতের জনগণ আজও কি স্বাধীন? বাক স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা, শিক্ষার অধিকার কি রয়েছে আজকের সময়তে? আমরা কি শিল্পপতিদের দাসত্ব করছি না? ধর্মের নামে হানাহানি, কৃষকদের আত্মহত্যা আর আমাদের পলিটিশিয়ানদের দ্বারা একের পর এক স্ক্যাম, এসব কি ভারত মাতাকে কলঙ্কিত করছে না?
আমরা কি আমাদের দেশ নেতার দেখা সেই স্বপ্নের দিকে এগিয়ে চলছি না পেছনের দিকে এগোচ্ছি? এসব কথা আপনাকে ভাবতে হবে। শুধুমাত্র জাতীয় সঙ্গীত গাইলে আর স্যালিউট করলে হবে না, আত্মচিন্তন করতে হবে। হ্যাঁ, আপনাকেই করতে হবে। আপনি করলেই আপনি অন্যদের ভাবাবেন, আর সকলের শুভবুদ্ধির দ্বারাই ভারত মা আবার জেগে উঠবে। একটু একটু করে দৃপ্ত পায়ে সোনালী সূর্যের দিকে এগিয়ে যাবে। পঞ্চম এবং শেষ স্তবকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই আশার কথাই লিখেছেন। রাত্রি প্রভাতিল উদিল রবির ছবি পূর্ব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পূর্ণ সমীরণ নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। রাত শেষ হয়েছে, একটি দুর্দান্ত সূর্য উঠেছে, পাখিরা গান করছে, শীতল হাওয়া সকলের প্রাণ জুড়িয়ে দিচ্ছে। সেই মায়ের মমতায় যে ভারত এতদিন ঘুমিয়েছিল জেগে উঠেছে। সেই ভারত মায়ের চরণে প্রণাম। ভারত মাতা, যার জন্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি সকলেই সমান, ধর্ম বা ভাষার নামে বিভক্ত হয় না। মায়ের কাছে সকল সন্তানই সমান। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের জাতীয় সঙ্গীতের ইতিহাস এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে তাৎপর্য, তা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনার মনে হয় যে এটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করা প্রয়োজন অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে এর তাৎপর্যও বুঝতে পারে। আপনারা দেখছিলেন সুখচাবি চ্যানেল। সুখের সন্ধানে সুখচাবির সঙ্গে থাকুন। নমস্কার।